তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি আপনাদেরকে কদিন ধরেই বলছিলাম। কারণ খুব স্বাভাবিক, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের নামে যারা প্রকৃতপক্ষে 2024-এর আগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছিল, তাদেরকে ক্ষমতা থেকে না সরিয়ে, তাদেরকে ক্ষমতাচ্যুত না করে যে আরামে, স্থিতিশীলতার সাথে শান্তিতে, স্বস্তিতে সরকার পরিচালনা করা যাবে না, সেটা বিএনপি তারেক রহমান এত ভালো বোঝেন যে তারা প্রথম থেকেই এই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ওলট পালট দাবি, আবদার এবং তাদের এটা না করলে ওটা করব না, ওটা না করলে এটা করব না, এসবে যে কর্ণপাত করা যাবে না, সে বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। 18 মাস ধরে ইউনূস সরকারের নেতৃত্বে আলী রিয়াজ নামের এক ব্যক্তিকে আমেরিকা থেকে উড়িয়ে এনে সবচেয়ে বড় যে মশকরাটা জাতির সঙ্গে করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনের চেষ্টা, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যেমন ইচ্ছে সংবিধানটাকে পরিবর্তনের ব্যবস্থা করা, একটা জুলাই সনদ নামের অদ্ভুত জিনিস প্রসব করা, একটা ঘরে বসে তাদের নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের একরকমের একসাথে করে। এবং মনে রাখতে হবে, আলী রিয়াজের ওই জুলাই সনদে কেউ একমত হয় নাই, এমনকি জাতীয় নাগরিক পার্টি গতকালের আগে সেই জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর করতে পারে নাই, কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে সেই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোকে গিলতে বাধ্য করা হয়েছে, একরকম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যে যদি জুলাই সনদ না গেলেন তাহলে কিছুতেই নির্বাচনটা হবে না। কাজেই দাঁত মুখ চেপে, এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, বারবার সেটা ওই আলী রিয়াজের দরবারে ঘরের ভেতর পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে বলে, গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নাই, বারবার সে কথা বলে, কিংবা সংবিধান সংস্কারের একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা আছে সংসদে, সে কথাও বারবার মনে করিয়ে দাঁত মুখ চেপে বিএনপি ওই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বটে, ওই আরেক মশকরার অনুষ্ঠানে গিয়ে। কিন্তু বিএনপির মূল অপেক্ষা ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একবার ক্ষমতায় এলে কিছুতেই এই মশকরাকে পাত্তা দেওয়া যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে সেই বার্তা দিয়ে শপথ গ্রহণের দিন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে এখন সংসদে ঢুকতে হলে সত্যি তাদের যে দোর্দণ্ড প্রতাপ গত 18 মাসে দেখা গেছে, সেই দোর্দণ্ড প্রতাপ প্রভাব একরকম ভুলে গিয়ে, নরম হয়ে, মাথা নামিয়ে নির্বাচনে তারা পরাজিত হয়েছেন এবং বিরোধী দলে আছেন। কাজেই সরকারে, সংবিধানে কোনো অবদান রাখতে হলে সেটা সংসদের মাধ্যমে রাখতে হবে, মবের মাধ্যমে নয়। সেটা একেবারে ভেতর থেকে উপলব্ধি করে একরকমের মাথা নিচু করে সংসদে ঢোকার ব্যবস্থা করেছেন তারেক রহমান। তারেক রহমানের জন্য এই প্রথম রাতে বিড়াল মারাটা যে কত জরুরি ছিল, একরকম তিনি যেন সেই ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন। কারণ সারা বাংলাদেশ জুড়ে যে মানুষেরা আসলে এই অত্যাচার অনাচারে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে তরুণরা সরকারের বিপক্ষে নেমেছেন, সেটা প্রথমে উপলব্ধি করেছেন, তারপর সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর দমনের মুখে তার প্রতিবাদে এই ছাত্রদের পাশে গিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ যেমন জানতেন না যে এই সাধারণ ছাত্রদেরকে এবং এই জনশক্তি, এই আন্দোলনের কৌশল সবকিছু পেছন থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিয়ন্ত্রণ করেছে। এই সাধারণ মানুষ আরো বেশি চমকে উঠেছিলেন যখন তারা আগস্টের পর থেকে দেখেন যে এদের নাকি মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলা, বাংলাদেশ নাকি নতুন করে জন্ম লাভ করেছে 2024-এর 5ই আগস্ট। ইউনূস এই ছাত্রদের দ্বারা ক্ষমতায় বসে বিদেশি সংবাদ মাধ্যমকে গিয়ে বলে এলেন যে রিসেট বাটনে বাংলাদেশ চাপ দিয়েছে, কাজেই খুব স্বাভাবিক যে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা হবে, কারণ মনে রাখতে হবে 2024-এর আগস্টে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, কাজেই রিসেট বাটনে চাপ পড়েছে, নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এরপর যে অত্যাচার অনাচার, শেষ পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ, গণপিটুনি দিয়ে মারা মানুষকে, সেগুলোকে যেমন একরকম ন্যায় এবং নীতিতে পরিণত করলো। সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে তার প্রেস সচিব সকলে বললেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ, ক্ষোভের বহিঃপ্রকাশ।
তখন তার চেয়েও ক্রমাগতভাবে সে অত্যাচার বাড়লো। সে অত্যাচার শুধুমাত্র নারীর পোশাক নিয়ে মন্তব্যে, নারীর পোশাক নিয়ে বা নারীকে হয়রানি করা ব্যক্তিকে পুলিশ কোনো কারণে যদি বা তাও ধরে নিয়ে যায়, সে ব্যক্তিকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনাতেই শুধুমাত্র ঠেকে থাকলো না। এরপর দেখা গেল বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের, অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রধান রীতিমতো কর্মজীবী নারীদের সঙ্গে পতিতাবৃত্তির তুলনা করা শুরু করলেন। কর্মজীবী নারীদের সম্মান রক্ষার্থে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাব দিলেন নির্বাচনী প্রস্তাব হিসেবে। এবং এর মধ্যে তো মব ওই পর্যায়ে গেল যে লাশ মাজার থেকে তুলে এনে পীরের লাশ রাজপথে পোড়ানো হচ্ছে, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মেরে গাছে আধামরা অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। এসব মিলিয়ে মানুষ একেবারে ক্লান্ত, বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে পড়েছিল। এবং তারেক রহমান বা বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তার মধ্যে সবচেয়ে বড় ম্যান্ডেট হিসেবে মনে করা হচ্ছিল যে তারেক রহমানের কাছে স্থিতিশীলতা আনার প্রত্যাশা, তারেক রহমানের কাছে ওই বাড়াবাড়ি, ওই যে অত্যাচার অনাচার মগবাজি, তাতে একটা কমপ্লিট ফুল স্টপ, মানে সরাসরি তিনি একটা বাটন প্রেস করে এই অত্যাচার অনাচার মগবাজি বন্ধ করবেন, সেটার একটা সুস্পষ্ট ইঙ্গিত আসবে তার কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই প্রত্যাশায় সারা বাংলাদেশে তারেক রহমানকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোটাররা এনে দিলেন, সেটা নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছিলেন। এবং তারেক রহমান সম্ভবত বুঝেছিলেন একদিকে ম্যান্ডেটটা কিসের, আরেক দিকে যেটা বললাম, ক্ষমতায় থাকতে হলে, সরকার পরিচালনা করতে হলে প্রথম রাতে বিড়াল মারা ছাড়া এই বাড়াবাড়ির অবসানের কোনো উপায় নাই। কারণ এমনিতে কি করে বাড়াবাড়ি অবসান করা যেত বলুন তো? যদি অনেক ক্ষেত্রেই মনে করা হয় সেনাবাহিনী যদি টহলে থাকে, সেনাবাহিনী নামিয়ে যদি যৌথ বাহিনীর অভিযান চালিয়ে, মনে রাখতে হবে গত 18 মাস ধরে বাংলাদেশে যৌথ বাহিনী রাস্তায়, যৌথ বাহিনী অভিযান চালিয়েছে, সেনাবাহিনী নাকি আপনার আমার জানমালের নিয়ন্ত্রণ নিয়েছে। এমন বেকায়দা অবস্থায় তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন যখন কিনা এই সেনাবাহিনী ওষুধ, যৌথ বাহিনীর অভিযান ওষুধ কিচ্ছু কাজ করবে না। কারণ এমন অত্যাচারী অনাচারীরা ইউনূস সরকারের নামে এই কমাস ধরে ক্ষমতার কেন্দ্রে ছিল। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। কোনোদিন যদি সংবিধান সংস্কার পরিষদ ঢোকে সংবিধানে, তাহলে তারা এ বিষয়ে শপথ নেওয়ার কথা ভাববেন। জামায়াতে ইসলামী খুব একটা নাটক করার চেষ্টা করেছে শপথের দিন সকালবেলা। তারা সকাল সকাল বলেছে যদি শপথ নিতে হয় দুটোই নেবেন, না হলে একটাও নেবেন না। এমনকি জামায়াতে ইসলামী একটা বিক্ষোভেরও ডাক দিয়েছিল বিকাল 3টার সময়। এরপর এক রকমের লেজ গুটিয়ে বিক্ষোভ তুলে নিয়ে বিক্ষোভ আর করবেন না সে ঘোষণা আবার দিয়ে, এবং শেষ পর্যন্ত গিয়ে তারা দুটো শপথই নিয়েছেন। তারা সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নিয়েছেন, জাতীয় সংসদের এমপি হিসাবেও শপথ নিয়েছেন। কিন্তু বুঝতেই পারছেন সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ ছাড়া এই সংবিধান সংস্কার পরিষদের সভাও আর কখনো বসা সম্ভব হবে না। কোনো সংসদে বা কোনো সরকারি ব্যবস্থাপনায় কখনো বিএনপি যতক্ষণ ক্ষমতায়, যেই দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামায়াতে ইসলামী এ নাটক জমাতে পারে না। ইউনূস কিন্তু একদম শেষ দিন পর্যন্ত, শপথের আগের দিন যে ডেকে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামকে দিয়ে অবশেষে জুলাই সনদটা স্বাক্ষর করিয়েছেন, তখনই তিনি জানেন যে বিএনপি আসলে বিএনপি আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। আপনাদেরকে আমিও বলছিলাম যে এই মরণ ফাঁদে পা দেবে না বিএনপি। তো ইউনূস সেটা বুঝে শেষ মুহূর্তে শপথ নিয়ে একটা গ্যাঞ্জাম লাগিয়ে ফেলতে পারে কিনা, রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারে কিনা, তার ফলে তাকেই আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে হয় কিনা, এসব স্বপ্ন নিয়ে তিনি শেষ দিনে নাহিদ ইসলামকে ডেকে জুলাই সনদে স্বাক্ষর করিয়েছেন। এবং এরপরে নাহিদ ইসলামও বলে বসেছেন এমনকি কোনো নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদের বাস্তবায়ন তারা মানবেন না, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন 40টির বেশি বিষয়ে যখন জুলাই সনদ স্বাক্ষরও করেছে বিএনপি, তাদের নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল।
তো এহেন নাটকটার শেষ পর্ব পর্যন্ত মরিয়া হয়ে যে আলী রিয়াজ ইউনুসরা চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক, কারণ আলী রিয়াজ তো এই ভোটের কয়েকদিন আগে হঠাৎ আমাদের জানালেন যে যারা এমপি হবেন তাদেরকে আরেকটা শপথও নিতে হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং 180 দিন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, কারণ তাদের ধান্দাটা ছিল এই 180 দিন ক্ষমতা হস্তান্তর না করে এই 180 দিন সংবিধান সংস্কার পরিষদ সংবিধান নিয়ে বিতর্ক করবে, তর্ক করবে, এবং ওইদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপে তারা থেকে যাবেন। ইউনুস আলী রিয়াজের জন্য এই নাটক আর টেনে নেওয়া সম্ভব হয়নি। তার কারণ বিকালবেলা যে মন্ত্রিসভার শপথ আছে সে শপথে 13 দেশের প্রতিনিধি সহ অন্তত 1200 অতিথি উপস্থিত থাকবেন, এবং সেই মন্ত্রিসভার শপথটাকে কিছুতেই একরকমের ঝামেলার মধ্যে ফেলা না জামায়াতে ইসলামী, না এনসিপি, না ইউনুস কারো পক্ষেই সম্ভব নয়, কারণ তাহলে তারা আসলে পুরো রাজনৈতিক প্রক্রিয়া থেকেই এখন ছিটকে পড়বেন। ওইদিকে তারেক রহমান দারুণ সব রাজনৈতিক চাল চালছেন। তিনি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, বাড়িতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, বুকে জড়িয়ে ধরেছেন নাহিদ সার্জিসকে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামী রাজপথে নামার চেষ্টা করলে তাদেরকে প্রথমত একরকমের সামলে দেওয়ার জন্য যাদেরকে প্রয়োজন তারেক রহমান এরই মধ্যে তাদেরকেও তাদের মিত্র হিসেবে ঘোষণা করেছেন। তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে শেষ মুহূর্তে নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাওয়া, যারা কিনা পুরো সময়টা 2025 জুড়ে রাজপথে সভা সমাবেশে একত্রে জনসমাবেশ করেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে গিয়ে তারেক রহমান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান হেফাজতের আমির, যিনি কিনা বারবার সাবধান করছিলেন, হেফাজতের একটি অংশ জামায়াতে ইসলামীর ঐক্যের সঙ্গে যাওয়ার পরেও মামুনুল হক অংশ, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বারবার সাবধান করছিলেন মুনাফিকদের যাতে মুসলমানরা ভোট না দেয়। তারেক রহমান হেফাজতের আমিরকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কাজেই তারেক রহমান খুব সামলে কৌশলী সব চাল চালছেন। সে চালে একেবারে বেকায়দায় বিপর্যস্ত জামায়াতে ইসলামী আর এনসিপি। মনে রাখবেন, জামায়াতে ইসলামী আর এনসিপি শক্তিশালী বিরোধী দল হিসেবে, ভোটের হিসাবে, আসনের হিসাবে সংসদে যাচ্ছে বটে, কিন্তু তাদের তো বিরোধী দল হিসেবে রাজনীতি করবার কোনো অভিজ্ঞতা নাই। তারা 2024-এর আগস্ট থেকে ক্ষমতাতেই ছিল। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর কেমন রাজনীতি তারা সত্যিকার। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।